রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে আইন মন্ত্রণালয়ে। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। নিবন্ধন পেতে আবেদন ৬৫ দলের, সময় বাড়ল আরও ২ মাস। নারী সংস্কার কমিশন বাতিল সহ ৫ দাবিতে সমাবেশ করবে হেফাজত। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নূর। যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ইংলিশ ক্লাবে খেলা কিউবা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সরাসরি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে করা যাবে। এই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ১১তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় আরও ৭২৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি সরাসরি সলিসিটরের কাছে আবেদন করতে পারবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা ক্রমান্বয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। এর জন্য সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা হবে পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় বিএনপি। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপের পর এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২২ এপ্রিল আবার বিএনপির সঙ্গে সংলাপ হবে। এর আগে দুপুরে সংলাপের বিরতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, টানা ২ মেয়াদে প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করে একবার বিরতি দিয়ে আবারও দায়িত্বে আসতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এমন প্রস্তাব দিয়েছে বিএনপি। একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনে এই প্রস্তাবে বিএনপি একমত নয় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধন পেতে ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে। আরও ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সময়সীমা আরও ২ মাস বাড়িয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। রোববার বিকেলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিব জানান, ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। সেই জন্য ২২ জুন পর্যন্ত নিবন্ধন আবেদনের সময় বাড়ানো হয়েছে। বিভিন্ন দাবিতে আগামী ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। পাশাপাশি আগামী ২৫ এপ্রিল শুক্রবার থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে জেলা ও থানা স্থানীয় নেতাকর্মী এবং ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি ডেকেছে সংগঠনটি। এছাড়া ২৫ এপ্রিল জুম্মার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মার বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় কয়েকটি দাবির বিষয়ে জানানো হয়। সেগুলো হচ্ছে ৫ মে শাপলা সহ সব গণহত্যার বিচার, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া সুপারিশে ধর্মীয় বিধান, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক বৈষম্য প্রস্তাব ও কমিশন বাতিল করা ইত্যাদি। আগামী ২৫ এপ্রিল শুক্রবার ও ২রা মে শুক্রবার সারা দেশের প্রতিটি মসজিদে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার অসারতা ও সংশ্লিষ্ট বিষয়ে মুসলিম আইন জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে হেফাজত।
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি। রোববার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর এই দাবি জানিয়েছেন নুরুল হক বলেন, এই সরকারের দুই ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার সহ শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে এই অভিযান চালানো হয়, তবে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি। পুলিশের দাবি, দলীয় পরিচয়ে কারোর বাড়িতে অভিযান চালানোই পুলিশ বিভিন্ন মামলার আসামিদের আটক, মাদক অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এদিকে দিন দুপুরে পুলিশি বহর নিয়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অবস্থান ও অভিযানে স্থানীয় প্রতিবেশীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। উৎসুক জনতা ও অভিযানের সময় নেতাকর্মীদের বাড়ির সামনে ভিড় করতে দেখা যায়। যদিও এসব নেতারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়ি যশোর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে অভিযানে যায় পুলিশ। রোববার প্রেস ক্লাব যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী থানা যশোর জেলার উদ্যোগে দেশব্যাপী গণসংযোগের পক্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে। এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। খেলার সংবাদ। আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিনি হলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের প্রতিভাবান মিডফিল্ডার কিউবা মিচেল। ইংল্যান্ডে জন্ম নেওয়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর ইতোমধ্যে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে। এতে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। এরপর কানাডায় জন্মগ্রহণ করা মিডফিল্ডার সমিত সোমের লাল সবুজ জার্সিতে খেলার ব্যাপারে অগ্রগতি হয়েছে। এবার বাফুফের নজর পড়েছে ১৯ বছর বয়সী কিউবার দিকে। রোববার বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, তারা কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই তরুণ বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া কিউবার ইংল্যান্ড, বাংলাদেশ ও জামাইকার হয়ে খেলার সুযোগ রয়েছে, কারণ তার মা বাংলাদেশের ও বাবা জামাইকার। বিশেষ করে জামাইকা ফুটবল ফেডারেশন গত কয়েক বছর ধরে তাকে পর্যবেক্ষণ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের বর্ষিয়ান ফুটবল সাংবাদিক পিট ও রোক দাবি করেছেন, কিউবার ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। চীনে অভিনব এক হাফ ম্যারাথনের আয়োজন হয়েছিল। এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ২১টি রোবট অংশ নিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে গত শনিবার ওই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়। প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলো একই পথ দৌড়েছে। দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে, কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। চীন দাবি করছে বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। রোবটের মধ্যে দৌড়ে জিতে তিয়ানগং আলট্রা। এই রোবট ২ ঘন্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি ১ ঘন্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র ৩ বার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা। দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ড কারখানা দর্শকের দারুণ আনন্দ দিয়েছে। দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। তাদের কেউ কেউ দৌড়ের মধ্যে নিজেদের রোবটগুলোকে সহায়তা করেছেন। অধিকাংশ রোবট জুতা পরে দৌড়েছে, কোনোটির গায়ে ছিল বাহারি জার্সি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।